ওকে, তাহলে আমরা যেটা শুরু বললাম যে কেবল যেটা বললাম যে জীবনকাল, জীবনকালের ক্ষেত্রে আমাদের এই যে তোমার কোন কোন ফসলের জীবনকাল জানতে হবে। যে বিভিন্ন ফসল যেগুলো দেখো দেখো যে তোমার গমটা একটা ইম্পর্টেন্ট জাত, গম একটা ইম্পর্টেন্ট ক্রপ, গমের জীবনকাল জানা দরকার আছে। আবার দেখো তোমার পাটের জীবনকাল আসতে পারে যদি পাট গবেষণায় পরীক্ষা দিতে যাও। আবার তুমি দেখো যে তুমি ধানের, বোরো ধানের জীবনকাল কেমন, তারপরে আমন ধানের জীবনকাল কেমন। আউশের জীবনকাল কিন্তু অনেক কম হয়। একটা খেয়াল করো, একটা প্রশ্ন বারবার আসে, সবাইকে বলে রাখি, সেটা হচ্ছে কোন ধানে, কোন ধানের চারার বয়স কত দিন লাগে? আউশ, আমন, বুরো। সবাইকে বলে রাখি, আউশ ধানে চারার বয়স 20 দিন, আমন ধানে চারার বয়স 30 দিন, বুরো ধানে চারার বয়স 40 দিন। এক্স্যাক্টলি বললাম, ফিগারটা এরকম: আউশ ধানে চারার বয়স 20 থেকে 25, আমন ধানে চারার বয়স 30 থেকে 35, বোরো ধানে চারার বয়স 40 থেকে 45। এখন প্রশ্নটা তাহলে এরকম, তোমার তোমার মনের মধ্যে কি একটু প্রশ্ন জাগতেছে না যে ভাইয়া কেমন, ওই বোরো ধানে এত কেন বয়স বেশি লাগে? এই যে একটু আগে বলছিলাম যে বোরো ধানের তোমার লাইফ সাইকেলটা বাড়ানোর জন্য ওই চারাটাকে একটা লম্বা সময় চারা বীজতলায় পাড়ি দিয়ে নিয়ে আসা হয়। তাহলে বীজতলায় তোমার যখন একটা লম্বা সময় পাড়ি দিয়ে আসে, ফলে পরবর্তীতে মেইন ফিল্ডে গেলে সে একটু সময় কম লাগে। তাকে এনিহাও লাইফ সাইকেলে 145 দিন, 150 দিনে যেতে হবে। আরেকটা প্রশ্ন এখন তোমার মনের মধ্যে চলে আসছে, সেটা হচ্ছে বাংলাদেশে কোন ফসলে সবচেয়ে বেশি, কোন সিজনে বেশি উৎপন্ন হয়? আচ্ছা, সিজনের প্রশ্ন যেহেতু আসছে, আমি কিন্তু, শোনো, আমি টপিক্স এর বাইরে, দেখা যাবে একটা স্লাইডে আছে কিন্তু অনেক কথা চলে আসতেছে। সিজন 3 রকম বাংলাদেশে। এক হচ্ছে রবি মৌসুম, খরিফ 1, খরিফ 2। সিজন, ফসলের সিজন 3 রকম: রবি, খরিফ 1, খরিফ 2। কিন্তু ধানের মৌসুম 3টা। ধানের মৌসুম কিন্তু রবি, খরিফ, খরিফ 2। ধানের মৌসুম হচ্ছে বুরো, আউশ, আমন। মনে থাকবে? এখন তাহলে রবি মৌসুম যেটা, ওই সিজনেই বুরো হয়। ঠিক আছে? তাহলে এখন প্রসঙ্গ হচ্ছে, আমি যে প্রসঙ্গে কথা বলতেছিলাম, যে বাংলাদেশে কোন সিজনের ধানে সবচেয়ে উৎপাদন বেশি হয়। এর কারণ, প্রশ্নের উত্তর হচ্ছে স্যার, বোরো। পুরো। বোরো। বোরো সিজনে। তাহলে শাহিন যেহেতু বলছে বোরো সিজনে, শাহিনকে আমি একটু জিজ্ঞেস করব, শাহিন, বোরো সিজনে ধানের উৎপাদন কেন বেশি? স্যার, ওই সময় হচ্ছে মানে ডে লেন্থটা বেশি, আহ, মানে আকাশ পরিষ্কার থাকে, যার কারণে মেঘ থাকে না। তো এটা একটা কারণ রয়েছে। এর পাশাপাশি হচ্ছে এটার পিরিয়ডটা বেশি লাগে আর কি। তো এটা একটা কারণ। আচ্ছা, 2টা কারণ পাইছো, আর কোনো কারণ? স্যার, আরেকটা কারণ আছে, হ্যাঁ এক্সাক্ট ঠিক আছে। মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। 2টা কারণ, আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে কন্ট্রোলড, তোমার এনভায়রনমেন্ট। তুমি দেখো, বোরো সিজনে আমরা জমিতে যে পানি দেই, তাইলে আমি কিন্তু তোমার আমন সিজনে কিন্তু জমিতে যখন বৃষ্টি হবে, আমন সিজন কিন্তু বাংলাদেশে বৃষ্টি নির্ভর সিজন। ধান তুমি লাগাইলা, বৃষ্টি হইলে খেতে পানি আসবে, বৃষ্টি না হইলে খেতে খরা। জি স্যার। আমন মৌসুমটা কোন সময় চিন্তা করো, জুলাই আগস্ট মাসে যে সময় তুমি ধান লাগাচ্ছ, বাংলাদেশ বলে আষাঢ় শ্রাবণ মাসে যে ধান তুমি লাগাচ্ছ, ওই সময় তোমার দেখা যায় ধান লাগাইছো, তুমি লাগানোর পরে জমিতে খরা। কিন্তু তোমার তো শীতকালে ধানের জমিতে পানি দেওয়ার প্রস্তুতি থাকে, গ্রীষ্মকালে তো পানি দেওয়ার প্রস্তুতি থাকে না। তাহলে গ্রীষ্মকালে যেহেতু পানি দেওয়ার প্রস্তুতি থাকে না, তাহলে গ্রীষ্মকালে তোমার শীত, এই যে শীতের মধ্যে আমাদের পানি দেওয়ার প্রস্তুতি থাকে, যেটা এখন বোরো সিজনে। তাহলে বোরো সিজনে যেহেতু প্রস্তুতি থাকে, তার মানে এই সময় তুমি ইরিগেশনটা নিজের মতো কন্ট্রোল করতে পারো। এই জন্য তুমি কন্ট্রোলড এনভায়রনমেন্টে তুমি চাষাবাদ করতে পারতেছো, ফলে ফসলের উৎপাদন বেশি। কিন্তু আমন মৌসুমটা তুমি ওই যে বৃষ্টি নির্ভর, নির্ভর হওয়ার কারণে অনেক সময় তোমার খরা হয়, বন্যা হয়, তারপর ফ্লাড তো আছেই। যে গত বছরের কথা মনে আছে, ফেনীতে যে ফ্ল্যাশ ফ্লাড হলো, ওই সিজনটাই এরকম সব মিলায়। তবে এইবার কিন্তু পুরো সিজনেও কিন্তু আমরা ব্যাপক মার খেয়ে গেছি, যে হাওর অঞ্চলের ক্ষেত্রে এবং শিলাবৃষ্টির ক্ষেত্রে।
এটাও কিন্তু একটা অনেক বড় একটা ব্যাপার। তবে ওভারঅল বোরো সিজনে আমাদের ধানের উৎপাদন বেশি। ঠিক আছে। একটা প্রশ্ন প্রতিবারই আসে, অনেকবার আসে, তোমাদেরকে একটু বলে রাখি, কেবল যে প্রশ্নটা বলছি সেটার সাথে রিলেটেড। সেটা হচ্ছে সম্পূরক সেচ কি? ইংরেজিতে বলে হোয়াট ইজ সাপ্লিমেন্টারি ইরিগেশন। সম্পূরক সেচ হচ্ছে সেটাই, যেটা হচ্ছে তোমার এই যে তোমার বোরো ধানে তো আমি কন্টিনিউয়াস ইরিগেশন দেই, আমাদের প্রস্তুতি থাকে যে কৃষক ডিপ টিউবওয়েল থেকে, নদী থেকে, পুকুর থেকে সেচের ব্যবস্থা করবে। দ্যাট মিনস পুরোপুরি পুরো সিজনেই সেচ দিবে। বাট আমন মৌসুমে কিন্তু আমাদের কোনো প্রস্তুতি নাই। কিন্তু আমন মৌসুমেও হঠাৎ হঠাৎ তোমার পানি দেওয়ার প্রয়োজন হয়, তখন জমিতে আমরা যে সেচটা দেই, দ্যাট ইজ কল্ড সাপ্লিমেন্টারি ইরিগেশন। দ্যাট ইজ কল্ড সাপ্লিমেন্টারি ইরিগেশন। এটা খুব ইম্পর্টেন্ট যে সম্পূরক সেচ কি। তাহলে তোমাকে প্রশ্ন হতে পারে, এই সম্পূরক সেচ ধানের কোন সিজনে দেওয়া হয়? ধুম করে প্রশ্ন করলো, স্যার ধানের কোন সিজনে দেওয়া হয় স্যার, ভুলে গেছি। কিন্তু খেয়াল করে দেখো, সম্পূরক সেচ দেওয়া হয় ধানের আমন মৌসুমে। বুঝতে কোনো সমস্যা? সমস্যা হলে বলো এখনই, না হলে কিন্তু আমি তোমাদের এটা কিন্তু তোমার এই মানে একেবারেই মানে খুব ইজি জিনিস আমি তোমাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? কোনো কথা না থাকলে আমি আবার নেক্সট ইয়েতে যাচ্ছি। তো এখন তোমার এই এখানে পরের কথাটা তোমার দেখি, 135 দিনের বেশি জীবনকাল সম্পন্ন এবং 135 দিনের কম ও 120 দিনের বেশি জীবনকাল ধানের জাতের ক্ষেত্রে কতদিন বয়সে চারা রোপণ করা যায়? ওই যে তোমার এটা পরীক্ষার প্রশ্ন আসছে যে তোমার আহ, চারার বয়সটা নিয়ে প্রশ্ন আসছে। জিরো টিলেস এ উৎপন্ন হয় এরকম 5টি শস্যের নাম লিখুন। জিরো টিলেসটা হচ্ছে যে কোনো একটা মাঠে কোনো আমরা ফসলের তোমার চাষাবাদ করব না, মানে ইয়ে করব না, তোমার এই যে লাঙল দিব না, চাষ করব না, না করে তোমার জাস্ট সরাসরি পুঁতে দিব বা লাগাই ফেলবো, দ্যাট ইজ কল্ড জিরো টিলেজ। তোমরা জানো যে বিনা চাষে রসুন হয়, বিনা চাষে তোমার মাসকলাই স্যার হয়। পান। পানও কি বিনা চাষে পান। হয়? জি স্যার। এটা আমার জানা ছিল না। তবে বিনা চাষে মানে স্যার ডাল এটা আমি জাতীয়, ক্লিয়ার। ক্লিয়ার না? ওকে ওকে। তবে বিনা চাষে তোমার ডাল জাতীয় ফসল যেগুলো, যেমন তোমার ধান, যেমন তোমার ধরো যে এই যে আহ, বোরো ধান যখন তোমার আমন ধান যখন কাটে তোমার বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মাসে, ধান কাটার আগেই তোমার জমিতে মাসকলাই বা খেসারি বা মুগ ডাল ছিটায় দেয়। ছিটায় দিলে হয় কি, উপর থেকে ধানটা কেটে নিয়ে আসলো, নিচে তোমার খেসারি মাসকলাই এটা হয়ে গেল। তাহলে খেসারি মাসকলাই বা কালাই জাতীয় ফসল যেটা হইলো, সেটাই হচ্ছে তোমার বিনা চাষে হইলো, শূন্য কর্ষণ বা জিরো টিলেজে। তাহলে এর সুবিধা আছে, অনেক সুবিধাই আছে। এই প্রসঙ্গে এখন আবার একটা নতুন প্রসঙ্গ আসছে, সেটা কথা বলতেই হবে। আমার স্লাইড কয়টা যাবে, 2টা যাবে বা 3টা যাবে সেটা পরে যাক, কিন্তু আমি কথাগুলো বলে ফেলি, না হলে পরে যেটা হবে, একটা প্রশ্ন বারবার আসতেছে, রিসেন্ট প্রশ্ন, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে হোয়াট ইজ কনজারভেশন এগ্রিকালচার? হোয়াট ইজ কনজারভেশন এগ্রিকালচার? মানে কনজারভেশন এগ্রিকালচার হচ্ছে সেই এগ্রিকালচার যেখানে আমাদের জমিতে মিনিমাম চাষ দেওয়া হবে, তারপর হচ্ছে মিনিমাম তোমার পানি দেওয়া হবে। কনজারভেশন এগ্রিকালচারে কি করা হয়? কনজারভেশন এগ্রিকালচারে জিরো টিলেজটাকে প্রিফার করা হয়, কারণ এখানে তোমার চাষাবাদ কম। বলা হয় থাকে যে যত চাষাবাদ মানে জমিতে যত ইয়ে কম থাকবে, তত মাইক্রো অর্গানিজম, জমির কোয়ালিটি ফার্টিলিটি ভালো থাকবে। 2, জমিতে মালচিং করতে হবে, ন্যাচারাল মালচিং, তার মানে মনে করো খড়কুটা রাখতে হবে, তারপরে নিচে মানে মালচ বিছাই দিতে হবে। তারপরে তোমার জমিতে ইরিগেশন তোমার দিতে হবে, ওই যে ইয়ে করে তোমার মালচিং করে তোমার যে এটা হয় এডাব্লিউডি ফলো করতে হবে। দ্যাট ইজ কল্ড কনজারভেশন এগ্রিকালচার। তো এডাব্লিউডি টা কি? এডাব্লিউডি হচ্ছে ইরিগেশনের একটা মেথড। তোমরা খেয়াল করে দেখবা বুড়ো সিজনে, এই ধানের মৌসুমে, এই যেটা কাটবো আমরা ধান এখন, তখন তোমার ধান খেতে পানি দেওয়া হয়। পানি দেওয়া হয় কিভাবে? বন্যা বসায় দেওয়া হয়। এক পাশ থেকে পানি দেয়, পুরা খেতে তোমার হাঁটু পানি হয়ে গেলে তারপরে তোমার ই করে, হাঁটু পানি না, হাঁটুর চেয়ে কম, 6 ইঞ্চি বা 7 ইঞ্চি এরকম। কিন্তু দেখা গেল যে আমরা বলি, সবাই খেয়াল করে দেখো, 1 কেজি ধান উৎপাদনে বুড়ো মৌসুমে আমাদের প্রায় প্রায় 3,000 লিটার পানির প্রয়োজন পড়ে। এটাকে মানে এটা কিন্তু কোনো সাইন্টিফিক রেফারেন্স না। কোথাও কোথাও লেখা লেখা আছে 2,500 লিটার লাগে, কোথাও কোথাও 1,800 লিটার লেখা আছে। তার মানে প্রায় 2,000 থেকে 3,000 লিটার পানির প্রয়োজন পড়ে। 2,000 থেকে 3,000 লিটার পানির প্রয়োজন পড়ে 1 কেজি ধান উৎপাদনে পড়ে। তো বাংলাদেশে ভূগর্ভস্থ পানি তোমরা জানো লেয়ার নিচে চলে যাচ্ছে। তাহলে এই জন্য বিশ্বের বিভিন্ন দেশ আমাদেরকে এনকারেজ মানে ডিসকারেজ করতেছে বুড়ো ধানটা না করার জন্য।
বোরো ধান না করে তাহলে কি করা যায়? গম করা যায়। কিন্তু যখন বোরো ধান হয়, অল্টারনেট হচ্ছে গম। গমে কিন্তু পানি লাগে না তেমন, সেচ লাগে না তেমন। তো এই জন্য এখন যেটা বলতেছিলাম, যে এই যে তোমার এখন আমাদের তো ধান করতে হবে, আমাদের দেশে মানুষের প্রধান ফসল ধান। তাহলে আমরা ধান যেহেতু করব, তাহলে কি করা লাগবে আমাদের? তখন আর এই তোমার বুড়ো এই এই যদি করতে যাই, তখন পানিটাকে মিনিমাম লেভেল ইউজ করতে হবে। তো করা হয় কি, মাটির মধ্যে একটা তোমার এই পাইপ, একটা পাইপ, একটা তোমার কি বলবো, আমার আশপাশে কোনো পাইপ নেই, তোমরা এডব্লিউডি প্রক্রিয়াটা বলে রাখি, একটা ছোট একটা চিকন একটা পাইপ ফুটা ফুটা করা থাকে, যে কোনো ইভেন একটা বোতলও হতে পারে, মাটির মধ্যে গেড়ে দিলাম। মানে হচ্ছে ধান গাছের শিকড়ের মানে নিচে যে ধান গাছ, ধানের জমিতে শিকড়ের কাছাকাছি যদি পানি থাকে, রুট জোন বা রাইজোস্ফিয়ার যেটা বলা হয়, সেখানে যদি পানি মানে থাকে, তাহলেই তোমার পানি চলে, এত পানি দেওয়ার দরকার নেই। দ্যাট ইজ কল্ড অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং। ওকে, ঠিক আছে, তাহলে জিরো টিলাইজে উৎপন্ন হয় এরকম ফসল। ধানের তিনটি জাতের নাম লিখুন, যা টুংরো ব্লাস্ট। এই যে এইবার আসছে প্রসঙ্গ। আমি একটু আগে বলছিলাম যে আমরা ধানের কোন কোন জাত সম্বন্ধে মুখস্থ করে রাখবো। আমরা কেবল কিন্তু ধানের বিভিন্ন মেগা ভ্যারাইটি সম্বন্ধে জেনে রাখছি। এবার তোমাদের বলি, আমাদের সবারকে শিখে রাখতে হবে। প্রশ্ন যদি এরকম হয়, লবণাক্ত সহিষ্ণু তিনটি জাতের নাম লিখুন, তাহলে তোমাকে শিখতে হবে। ধানের ব্লাস্ট রেসিস্ট্যান্ট দুইটি ভ্যারাইটির নাম লিখুন, টুংরো রেসিস্ট্যান্ট একটি ভ্যারাইটির নাম লিখুন। অথবা সাবমার্জেন্স টলারেন্স। সাবমার্জেন্স টলারেন্স মানে হচ্ছে, এই দেখেন, হাওরে হঠাৎ করে বন্যা হলো, কিন্তু 2 দিন পরে আবার পানি চলে গেল। তো 2 দিন পরে পানি চলে গেল, 2 দিনে যদি আপনার ধান পচে নষ্ট হয়ে যায়, তাহলে আপনার জন্য সমস্যা না? তাহলে এরকম সময়ে পানির নিচেও 7 দিন পর্যন্ত গাছ মরবে না। এই যে জাতগুলো, সেটাকে বলা হয় সাবমার্জেন্স টলারেন্স ভ্যারাইটি। তাহলে সাবমার্জেন্স টলারেন্ট ভ্যারাইটি গুলো এটা খুবই ইফেক্টিভ ভ্যারাইটি। তাহলে এরকম কিছু ভ্যারাইটির নাম আসতে পারে, এবং খুব কন্টিনিউয়াসলি বাড়ি ব্রি বিভিন্ন পরীক্ষাতে সাবমার্জেন্স টলারেন্স ভ্যারাইটি, রাইসের স্যালাইনিয়ান টলারেন্ট ভ্যারাইটি, জিঙ্ক। জিঙ্কটা বাংলাদেশে ধানের মধ্যে একটা, জিঙ্কের বাংলাদেশে সবার ঘাটতি আছে। বাচ্চারা খাটো হয়, তারপরে আমাদের, আমি যে কোনো একটা মানুষ, যে কাউকে যদি একজনকে বলি যে জিঙ্কের সিমটম কি, তোমাদের সবাইকে একটা সহজ করে বলে রাখি। জিঙ্ক না, মানে জিঙ্ক না খেলে আমাদের সিমটম হয় কি জানো? আমাদের হাতের মধ্যে, আমরা অনেক সময় নখের মধ্যে সাদা সাদা দাগ হয় না? অনেকে বলি ফুল চন্দন পড়ছে না, এরকম কিছু একটা পড়ছে, নখের মধ্যে ফুল পড়ছে বলি। এই যে তোমার নখের মধ্যে ফুল পড়ছে বলি, দ্যাট ইজ দ্য সিমটম অফ জিঙ্ক ডেফিসিয়েন্সি ইন হিউম্যান বডি। তার মানে কারোর নখের মধ্যে, তোমার কোনো বান্ধবীর নখের মধ্যে যদি দেখো ফুল পড়ছে, তাহলে তোমরা অবশ্যই, বাবা একটু ফ্যানটা ছেড়ে দাও না, তাহলে, ওকে নিয়ে এসো, সমস্যা নেই। তাহলে তোমরা কিন্তু খুশি হওয়ার কিছু নাই, তার জিঙ্কের ডেফিসিয়েন্সি, তার সাথে একটু সাবধানে কথা বলতে হবে। আচ্ছা, তাইলে এইগুলো তোমার জিঙ্কের ডেফিসিয়েন্সির কথা বললাম। এখন তোমাকে তাহলে এই যে স্পেসিফিক যে জাতগুলোর কথা বললাম, ধানের অনেক জাত থাকতে পারে, তাহলে জিঙ্কের কয়টা জাতের নাম শিখতে হতে পারে, মেগাভাইটি জাতের নাম শিখতে হতে পারে, ড্রট রেসিস্ট্যান্ট জাতের নাম শিখতে হতে পারে, বিভিন্ন রোগ বালাই পোকামাকড় রেসিস্ট্যান্ট জাতের নাম শিখতে হতে পারে, আরও শিখতে হতে পারে যে তোমার ধানের কোনটার উৎপাদন বেশি হয়, কোনটা ইয়ে হয়, কোনটার জীবনকাল কত। আর শুধু যে তুমি জিঙ্ক শিখলা তাহলেই হবে না, ওই জাতের মধ্যে কত মাত্রায় জিঙ্ক থাকে সেটাও তোমাকে শিখতে হবে। কত মাত্রা বলতে, যেমন ধরো একটা ধানের জাতের মধ্যে তোমার জিঙ্ক আছে, সেটা জিঙ্কটা আছে তোমার 25 ppm, যেমন বৃধান 100 যেটা, সেটাতে 27 ppm পর্যন্ত থাকে, না 24 পয়েন্ট সামথিং, এই ppm মাত্রায় থাকে। আবার জিঙ্কের আরো 4-5টা ভ্যারাইটি আছে, বৃধান 62 আছে, 72 আছে, এগুলো হচ্ছে জিঙ্ক জিঙ্ক 45 ভ্যারাইটি। তো এই জিনিসগুলো জানতে হবে। আবার একটু আগে যে বললাম স্যালাইনিটি টলারেন্ট ভ্যারাইটি, তাহলে মানে হচ্ছে যে লবণাক্ত অঞ্চলেও ওই ধান হইতে পারে, স্যালাইনিটি টলারেন্ট করতে পারে। পরের কথাটা হচ্ছে কত মাত্রায় লবণাক্ত সহ্য করতে পারে। তোমরা যে কক্সবাজারে যাও, কক্সবাজারে যে পানি, লবণ, সাগরের পানি, ওই সাগরের পানিতে কি আমাদের ধান গাছ হবে? অবশ্যই হবে না। কারণ সাগরের পানির যে সাগরের যে পানিটা, এটা লবণাক্ততা প্রায় 30 ppm থেকে উপরে, মিনিমাম 30 ppm। তাহলে লবণাক্ত মাটির সর্বোচ্চ লবণাক্ততা 10 ppm পর্যন্ত আমাদের দেশে ধান গাছ সহ্য করতে পারে। তাহলে এখন কিছু জাত আছে স্যালাইন টলারেন্ট, সেটা 8 টলারেন্ট, 8 ppm, কিছু জাত আছে 10 ppm, কিছু জাত আছে 12 ppm পর্যন্ত সহ্য করতে পারে। তার মানে কোন জাত কত মাত্রায় সহনশীল,
সেটাও আমাকে জানতে হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে বুঝার কিছু নাই, শিখলেই হবে, মুখস্থ করলেই হবে। আমি যে কথাগুলো বলে দিচ্ছি এখান থেকে, এটা হচ্ছে লবণাক্ত সহিষ্ণু, এটা হচ্ছে জিঙ্কিয়া, এটা সাবমার্জেন্স টলারেন্স, এটা ফ্লাড রেসিস্ট্যান্ট, এইভাবে এইভাবে শিখে ফেললেই হবে। এ না আহামরি কিছু বোঝার নেই। ওকে। রূপা আউশ, রূপা আমন ও বোরো ধানের সারের মাত্রা ও প্রয়োগ পদ্ধতি লিখুন। এটা খুবই মানে ইয়ে প্রশ্ন। এই এই প্রশ্নটা ইউজুয়ালি আসে না, সারের মাত্রা সাধারণত আসে না, তবে কিছু কমন ডোজ শিখে রাখতে হবে প্রত্যেকটা ফসলের, মেজর ফসলের কোনটাতে কতটুকু সার লাগে, এটা একটু যদি শিখে রাখে তাহলে দেখা যাবে যে এই আমাদের এটা কাজে লাগবে। ঠিক আছে। নিম্নের বীজ সমূহের ফসলের ফলের শস্যের নাম লিখুন। ও আচ্ছা, তোমরা যে এরকম বিভিন্ন সময় দেখো, ওই যে বিসিএস এর প্রশ্ন আসে যে আহ পদ্মা এটি নদী ছাড়াও একটা কিসের নাম, কিংবা মধুমতি এটা নদী ছাড়াও এটা অন্য কিসের নাম। এই যে বিভিন্ন জাতের নাম আছে, পদ্মা, মেঘনা, যমুনা, ময়না, বলাকা, রূপালী। যেমন বলাকা হচ্ছে ভুট্টার একটা ভ্যারাইটির নাম হচ্ছে বলাকা, নাকি গমের ভ্যারাইটির নাম বলাকা? কেউ কি আমাকে একটু ক্লিয়ার করবে? কেউ জানে না? গমের ভ্যারাইটি, গমের হ্যাঁ, ভ্যারাইটির নাম বলাকা। হ্যাঁ, গমের ভ্যারাইটির নাম বলাকা। পদ্মা কি তরমুজের ভ্যারাইটি নাকি? পদ্মা সম্ভবত তরমুজের ভ্যারাইটি। সো এই জিনিসগুলো শিখে ফেলতে হবে। রূপালী হচ্ছে তুলার ভ্যারাইটি। তো আমাদের এই বিভিন্ন যেমন ধানের তোমার এক, এই যে এখন একটু বলে রাখি, ধানের জাত ব্রি থেকে এখনো পর্যন্ত যতগুলো বের হয়েছে, 1 থেকে 26 পর্যন্ত, 1 থেকে 26 পর্যন্ত জাতের ব্রি নাম হচ্ছে BR1, BR2, BR3, BR4, BR6, এরকম। এখানে লেখার একটা স্টাইল আছে, ওই স্টাইলটাই তোমাকে পরীক্ষার হলে লিখতে হবে। তুমি যদি ভুল করো নাম্বার দিবে না, তথ্য ঠিকঠাক নাম্বার দিবে না, কারণ এটাকে মনে করা হয় তার একটা স্ট্যান্ডার্ড। যেমন সাইন্টিফিক নেম, এটা ইটালিক হইতেই হবে, তারপরে প্রথম ইয়ার ক্যাপিটাল হইতেই হবে, পরেরটা আবার তোমার স্মল লেটার হইতে হবে, নিচে আন্ডারলাইন করা থাকতে হবে। এখন তুমি যদি সাইন্টিফিক নেম লিখতে গিয়ে এই রুলটা ফলো না করো, তাহলে সাইন্টিফিক নেম হিসেবে আমি তোমাকে নাম্বার দিব না। তাহলে ধানের জাতের নাম লেখার ক্ষেত্রে BR1, BR2, BR3, BR26 পর্যন্ত খেয়াল করে দেখো, মাঝখানে 13 নাম্বারটা জাত নাই, মানে এটাকে আনলাকি 13 হিসেবে অনেকে ট্রিট করে, দেখে 13 নাম্বার কোনো জাত রিলিজ করা হয় নাই। তাহলে যদি মনে করো এখন 1 থেকে 115 পর্যন্ত জাত, সর্বশেষ জাতের নাম হয়ে থাকে 115, মনে করো আর কি, তাহলে তোমাকে যদি বলে ব্রি এখনো পর্যন্ত কতটি ধান বের করেছে, তাহলে 114টি। কিন্তু একটু হিসাবের গরমিল আছে। ব্রি নর্মাল HYV ধান, HYV, আবারও অনেক প্রসঙ্গ চেঞ্জ হয়ে যাচ্ছে। HYV মানে হচ্ছে হাই ইল্ডিং ভ্যারাইটি, হাই ইল্ডিং ভ্যারাইটি বা উচ্চ ফলনশীল ধান। হাই ইল্ডিং ভ্যারাইটি আর হাইব্রিড ভ্যারাইটি কিন্তু এক না। হাইব্রিড ভ্যারাইটি হচ্ছে কোন ভ্যারাইটি গুলা? হাইব্রিড ভ্যারাইটি হচ্ছে যেটা একেবারে তোমার হাইব্রিডাইজেশনের টেকনিক ফলো করে করা হয়, এবং হাইব্রিড ভ্যারাইটি কিন্তু সিড পরবর্তী প্রজন্মে রাখা যায় না। তোমরা ওই যে হেটারোজাইগোসিটি হোমোজাইগোসিটি পড়ছো, যে তোমার হাইব্রিডের বীজ সংরক্ষণ করা যায় না, কারণ ওটা একবারই হয়, পরের বার যায় 50% হোমোজাইগাস বা 50% হেটারোজাইগাস হয়ে যায়। তাহলে একটু লাল চা বসাই দাও না, একটু আমি একটু কথা বলতেছি, একটু লাল চা লাগবে। তো যেটা বলছিলাম, হাইব্রিড ভ্যারাইটি এক জিনিস আর HYV এক জিনিস। তাহলে এখন কথা হচ্ছে, হাইব্রিড ভ্যারাইটি এখনো পর্যন্ত ব্রি থেকে বের হয়েছে 8টা, আর নর্মাল বের হয়েছে 115টা। তাহলে টোটাল হলো কত? 8 আর 115, 123। তাহলে পরীক্ষায় যখন প্রশ্ন আসে যে ব্রি এখনো পর্যন্ত কয়টি জাত উদ্ভাবন করেছে, আমরা ভুল করে ঠুস করে আমরা লিখে দিয়েছি 123টা, কারণ 115 আর ওইদিকে 100, ওইদিকে হচ্ছে 8। তাহলে 115 আর 8, 123। কিন্তু মাঝখানে যে একটা মিসিং আছে BR13, এটা আমরা ভুলে যাই। তো এটা একটু মাথায় রাখতে হবে যে BR13 ভ্যারাইটি না। এখন যেটা বলতেছিলাম, স্টাইলটা কি, BR1 থেকে BR26 পর্যন্ত এটা লিখতে হয় BR দিয়ে লিখতে হয়, আর পরেরটা লিখতে হয় ব্রি ধান। এখানে লেখার স্টাইল আছে ব্রি ধান একসাথে লেখে,
তারপরে একটা স্পেস ছাড়াই লেখে 29। এটা বইতে লেখা আছে, যেভাবে লেখা আছে এটা দেখতে হবে। আমার বইতেও লেখা আছে, সমস্যা নেই, আমরা ওই স্টাইলটা ফলো করব। এখন এইখানে ধানের কিছু জাতের নামগুলোতে প্রথম 1 থেকে 26 পর্যন্ত যে জাতগুলো, এগুলোর আবার আলাদা করে কিছু নাম আছে। যেমন BR3 নামকে হচ্ছে বিপ্লব বলা হয়, BR3 বিপ্লব। BR26 কে বলা হয় শ্রাবণী। নিজামি আছে, বরকত আছে, তারপরে এরকম বিভিন্ন নাম আছে। তো তোমরা কিছু জাত আছে যেগুলো পপুলার, যেমন BR22 নাম বলছে কিরণী, কিরণ। এই জাতের নামগুলো তোমরা একটু করে দেখে রাখ, তাহলে হবে কি তোমার এই জাতগুলোর নাম আসে। তো প্রশ্ন করছিল যে এরকম যে পদ্মা, যমুনা, ময়না, বলাকা এরকম নামে নামে আমাদের যে জাতগুলো আছে, এটার একটা লিস্ট আছে আমার এগ্রি ক্যারিয়ার বইতে আছে, বিভিন্ন ফসলের জাতের লিস্ট। যেমন ধরো ভুট্টার জাত, ভুট্টার ক্ষেত্রে শুভ্র, তারপরে হচ্ছে আরো কি কি আছে, তারপরে তোমার সৌরভ, গৌরব, গৌরব, আকবর, বরকত, এই যে এগুলো হচ্ছে তোমার গমের ভ্যারাইটি। তারপরে হচ্ছে তোমার এরকম যে জাতগুলো আছে এগুলো আমাদের মুখস্থ করে রাখতে হবে, এগুলো আসে পরীক্ষায়, আসে, ভালো আসে। তারপরে এখন হচ্ছে জাতের নাম, এখন যেগুলো এগুলো কিন্তু পড়া খুব সহজ। যেমন বাড়ি সরিষা 14, বাড়ি চীনাবাদাম 5। মানে তোমার নামগুলো বাড়ি থেকে যত ভ্যারাইটি আসতেছে এখন সব বাড়ি সরিষা 14, বাড়ি চীনাবাদাম 5, বাড়ি মাসকালাই 3, বাড়ি চীনাবাদাম, বাড়ি ফেলন 2, এরকম করে তোমার নাম আসতেছে। বাড়ি আলু 1, বাড়ি আলু 2, বাড়ি টমেটো 7, এরকম নামের জাত তৈরি করতেছে। কিন্তু আগে যে নামগুলো ছিল টমেটো, যেমন মানিক, রতন, তারপরে হচ্ছে যে তোমার লালিমা, এরকম নামে যে নামগুলো ছিল, এই নামগুলো আমাদের পড়ে রাখতে হবে, এগুলো আসে। পানি যোগ করলে গমের ময়দা আঠালো হয়, কিন্তু চালের ময়দা আঠালো হয় না কেন? কারণ হচ্ছে যে চালের চালের মধ্যে তোমার জানো তোমরা ইয়ে থাকে না, গমের মধ্যে গ্লুটেন নামে একটা উপাদান থাকে যেটাকে বেকিং কোয়ালিটি হাই করে। বেকিং কোয়ালিটি মানে গমটাকে পানির সাথে মিশাইলে আঠালো হয়, স্টিকি হয়, কিন্তু চালের ময়দাটা স্টিকি হয় না। এই জন্য বিশ্বজুড়ে গমের এটা বা তোমার বেকিং ইন্ডাস্ট্রিতে গমের ময়দাটাই জনপ্রিয়। আচ্ছা, আমরা মনে হয় পরের প্রশ্নগুলো দেখি। ওকে, আমরা আবার যে বললাম যে বাংলায় প্রশ্ন ছিল, ইংরেজিতে প্রশ্ন ছিল, যেভাবে ছিল আমি জাস্ট ইয়ে করে নিয়ে আসছি। এই পেজে যেগুলো আছে এগুলো হচ্ছে তোমার কিছু ম্যাথমেটিক্স আসে, যেগুলো তোমার আসলে ঠিক ম্যাথমেটিক্স না, বিভিন্ন সারের সারের হিসাব বা V1S1 টাইপের অঙ্ক, এগুলো কিছু কিছু আসে। তো যেমন ধরো ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ MOP অ্যাপ্লাইড ইন দ্য রাইস ফিল্ড। হ্যাঁ, তোমাকে একটা এরিয়া দিছে, ওই এরিয়ার জন্য কতটুকু লাগবে, তোমাকে নিউট্রিয়েন্টের পার্সেন্টেজটা জানতে হয়। আমাদের ফসলের নিউট্রিয়েন্টের পার্সেন্টেজ না জানলে আমরা তোমার আসলে ইয়ে করতে পারবো না, এই তোমার লিখতে পারবো না। এখন ধরো তোমাকে বলা হইলো যে একজন ব্যক্তির 10 হেক্টর জমি আছে, তার জমিতে নাইট্রোজেন দেওয়া দরকার। খেয়াল করে দেখো, প্রশ্ন হচ্ছে তার জমিতে নাইট্রোজেন দেওয়া দরকার 200 কেজি। তাহলে দুই না, তার প্রতি হেক্টর জমির জন্য 200 কেজি নাইট্রোজেন দেওয়া দরকার। খেয়াল করে দেখো, এক লোকের 10 হেক্টর জমি আছে, তার প্রতি হেক্টর জমিতে 200 কেজি নাইট্রোজেন দেওয়া দরকার। তার 10 হেক্টর জমিতে কতটুকু ইউরিয়া লাগবে? কেউ মুখে মুখে ক্যালকুলেট করে দেখাও আমাকে। নুসরাত, কথা বলো। আচ্ছা, আমি একটু সহজ করে জি বলি। আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, আমি বলি। নুসরাত, বুঝতে পারছো আমার প্রশ্ন? ভাই একটু আরেকবার যদি বলতেন। একটা লোকের আমার তোমার ছিল। 10 হেক্টর জমি আছে, জি তার প্রতি হেক্টর জমিতে 200 কেজি নাইট্রোজেন প্রয়োগ করা প্রয়োজন। পুরা জমিতে, 10 হেক্টর জমিতে কতটুকু ইউরিয়া সার দিতে হবে? উম, শোনো, তোমাকে ক্যালকুলেশন করতে হবে না, আমি এটা তোমাদেরকে বলে দিই। একটু সবাই শুনো। হেক্টর জমিতে আমার নাইট্রোজেন স্যার লাগবে এক কতটুকু? হাজারের কম হবে, একটু, হ্যাঁ, না না না, 1000-এর একটু কম। আচ্ছা আমি স্যার, বলি তোমার। এক ইয়েস হেক্টর জমিতে নাইট্রোজেন স্যার, লাগবে আমাদের ইউরিয়াতে কত? 1 হেক্টর জমিতে নাইট্রোজেন লাগবে আমাদের 200 কেজি। তাহলে 10 হেক্টর জমিতে আমাদের নাইট্রোজেন লাগবে কত? 200 গুণন 10, মানে 2000 কেজি নাইট্রোজেন লাগবে আমার। মানে 1 কেজি নাইট্রোজেন আমরা পাইতে ইউরিয়া দিতে হয় কতটুকু? 2 পয়েন্ট 46 সামথিং, মনে করো 2 কেজি দিতে হয়। তাইলে আমার 2000 কেজি নাইট্রোজেন দিতে হবে 4000 কেজি ইউরিয়া।
কে বুঝো নাই? যে বুঝো নাই তাকে সহজ করে বলি। 100 কেজি ইউরিয়াতে নাইট্রোজেন থাকে 46%। কে বুঝো নাই? সবাই বুঝতে পারছে। আমি তোমাদেরকে বলি, আমাদের তোমার হিসাবটা করতে হবে সবসময় এরকম, যে আমাদের কোন 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 ইয়েতে জমিতে নিউট্রিয়েন্ট কতটুকু লাগতেছে আর সার কতটুকু লাগতেছে, এটার একটা হিসাব আছে। হিসাবটা হচ্ছে ওইখানে ফ্যাক্টরটা কি। ফ্যাক্টরটা হচ্ছে যদি তোমাকে বলে তোমার টিএসপির ক্ষেত্রে যেমন 50% থাকে পিটিও2, P2O5, তো এরকম তোমার পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কত পার্সেন্ট, ইউরিয়ার ক্ষেত্রে 46% নাইট্রোজেন, এটা তোমার শিখে ফেলতে হবে। তো এই জিনিসগুলো আসবে। আবার জমি থেকে তোমার মনে করো এতটুকু ডিস্টেন্সে ধান লাগাইলে কতটুকু ডিস্টেন্সে কতটুকু রোদে যদি ধান লাগানো হয় তাহলে 1 হেক্টর জমিতে কতটুকু। এখানে আমি যে প্রশ্নগুলো আছে তোমরা এখানে পড়ার জন্য, জানার জন্য, ওই যে এমন 1 হেক্টর সমান সমান কত একর, কে বলতে পারবে 1 হেক্টর সমান সমান কত একর? 2.47 2.47। 2.47 একর। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে এই জাতীয় তথ্যগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, কনভার্সন ফ্যাক্টর গুলো মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সব পরীক্ষায় আসে, বারবার আসে, এবং অনেক সময় আসতে পারে। সেটা হচ্ছে সিড রেট। সিড রেট আমাদের পড়ে রাখতে হবে। কেন পড়ে রাখতে হবে? কারণ সিড রেট বারবার আসে। যেমন 1 হেক্টর জমির জন্য কতটুকু টমেটোর বীজ লাগবে, 1 হেক্টর জমির জন্য কতটুকু আলু লাগবে, 1 হেক্টর জমির জন্য কতটুকু ইয়ে লাগবে, এটা আমাদেরকে পড়ে রাখতে হবে, এটা মুখস্থ। আচ্ছা, আমি একজনকে একটু প্রশ্ন করি। শুভ আছো? শুভ, অনেকক্ষণ কথা হয় না তোমাদের সাথে, একটু আমি চা খাই আর একটু মানে 1 মিনিট একটু ইয়ে করি। জি স্যার। শুভ, শুভ কোন ইয়ারে? স্যার আমার রিসেন্টলি অনার্স শেষ হয়েছে। আচ্ছা শুভ, বলো তো 1 হেক্টর জমির জন্য কতটুকু আলুর বীজ লাগবে? বীজ বলতে টিউবার। স্যার এক্সাক্ট অ্যামাউন্ট জানা নেই স্যার। আচ্ছা, তোমাকে আমি জানার জন্য একটা দেই, ক্লু দেই। 1 হেক্টর জমির জন্য কতটুকু তামাকের বীজ লাগে, এটা জানো কেউ? কেউ বলতে পারবা? স্যার তামাকের জি বীজ খুব স্যার, কম 60 থেকে পরিমাণে লাগে 75 স্যার। গ্রাম। আমি জানতাম 90 গ্রাম, তোমরা বলছো 60 থেকে 75 গ্রাম। ঠিক আছে, তুমি এই রেঞ্জের মধ্যে আছো। তাইলে অন্য কেউ বলো তো, তাইলে আলু টিউবার কতটুকু লাগে? কেউ বলতে পারো না? 1500 থেকে 3500 কেজি পার হেক্টর। রেঞ্জটা বেশি হয়ে গেল, আনসার ঠিক আছে, 1500 কেজি পার হেক্টর, মানে 1.5 টন। দেখো, আমরা অনেক প্রশ্নের উত্তর যদি না জানি বানায় বুনায় লিখতে চাই, কিন্তু বানায় বুনায় লেখা সম্ভব না। যেখানে তামাকের বীজ লাগতেছে 90 গ্রাম 1 হেক্টরে, আর সেটা লাগতেছে ওখানে 1500 কেজি। খেয়াল করছো, চিন্তা করছো কতটুকু ডিফারেন্স? অতএব এই জিনিসগুলো মুখস্থ করতে হবে, এটা তুমি আগে করতে পারবে না। তবে কিছু ফসলের সিড রেট কন্টিনিউয়াস আসে, সবসময় আসে, যেমন টমেটো, ব্রিনজাল, পটেটো, পেঁয়াজ, পেঁয়াজের বাল্ব লাগে যেহেতু, এই জাতীয় জিনিসগুলো আমাদের পরে রাখতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এক্সাক্টটা যেহেতু অনেকে বলতে পারতেছে না বা আমরা বলতে পারি না, যদি রেঞ্জটা লিখে দিই ওটা আশেপাশে থাকলে কি স্যার মার্ক দিবে? হ্যাঁ, 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 তোমার রেঞ্জটা আবার এরকম হওয়া যাবে না 1500 থেকে 3500, কারণ 3500 আসলে অনেক রেঞ্জ। 1500 থেকে 2000 বললে ওটা আমি নিতাম, বা 1200 থেকে 1500 1600 হলেও বললেও নিতাম, কিন্তু তুমি রেঞ্জের অনেক বাইরে চলে গেছো। ঠিক আছে, এবং রেঞ্জটাই বলতে হবে, কারণ এটা তোমার এক্স্যাক্টলি কিন্তু ফিগার কিন্তু সবসময় একরকম না, এক্সাক্ট ফিগার ওরকম হবে না। হ্যাঁ, রেঞ্জটাই বলতে হবে। আচ্ছা, ধানের ক্রোমোজোম সংখ্যা আমি তো বলছি তোমাদেরকে, ক্রোমোজোম সংখ্যা শিখে রাখতে হবে। চালে প্রোটিনের, ধানের যত কিছু আছে এটার জন্য তোমাদের আমরা ধানের একটা ক্লাস আমি তোমাদের আলাদা করে নিব। ধানের উপরে 3-4টা ক্লাস নেওয়া যায়, প্রয়োজন নাই। আমি তোমরা আস্তে আস্তে আগাইতে থাকি, আমাদের হয়ে যাবে, আমরা একসময় গিয়ে দেখবো যে সবই হয়েছে। এই যে তোমার কেবলই তোমার বললাম যে কনভার্সন ফ্যাক্টরটা জানতে হবে। কোন জমিতে 51 কেজি সালফার 69 কেজি ক্যালসিয়াম প্রয়োগ করতে হলে কি পরিমাণ জিপসাম সার প্রয়োগ করা প্রয়োজন। তার মানে তোমাকে জানতে হবে জিপসাম সারের মধ্যে ক্যালসিয়াম কতটুকু থাকে এবং সালফার কতটুকু থাকে। আচ্ছা,
গ্রিন ম্যানিউর প্লান্টস ইউজড বাই, আচ্ছা আমি যে প্রশ্নগুলো এখানে লিখেছি এই প্রশ্নগুলো রিসেন্ট কিছু একেবারে পরীক্ষায় আসছে, সেখান থেকে কপি পেস্ট করে এখানে বসানো। কোনো প্রশ্ন মানে দেখা গেছে যে তোমার আমি প্রশ্নের ফরম্যাটেও নাই, মানে কোনোটা শূন্যস্থান পূরণ টাইপের হয়ে গেছে। গ্রিন ম্যানিউর প্লান্টস ইউজড বাই ফার্মার মেইনলি বিলংস টু হচ্ছে ইয়ে ফ্যামিলি, লিগুমিনেসি ফ্যামিলি। হ্যাঁ, দ্য স্প্রেয়ার্স আর ক্লিন বিফোর ইউজ বাই, স্প্রেয়ার কি দিয়ে ক্লিন করা হয় আমি এটা জানি না, তোমরা একটু দেখে নিবা। আমরা যে স্প্রেয়ার ইউজ করি ধানে ইয়ের ক্ষেত্রে, পেস্টিসাইড ইউজ করার ক্ষেত্রে, হুইচ ওয়ান ইজ এ স্যালাইন লাভিং প্লান্ট। দেখো, একটা হচ্ছে স্যালাইন টলারেন্ট প্লান্ট আর একটা হচ্ছে স্যালাইন লাভিং প্লান্ট। মানে ধান গাছ স্যালাইন জমিতেও হয়, সেখানে কম উৎপাদন হয় কিন্তু হয়, টলারেট করতে পারে। কিন্তু স্যালাইন লাভিং প্লান্ট কোনটা জানো? মানে স্যালাইনেই সে ভালো হয়। যেমন হচ্ছে সূর্যমুখী, যেমন হচ্ছে তরমুজ, যেমন হচ্ছে তোমার বাদাম। তার মানে এই জাত এই ফসলগুলো স্যালাইন লাভিং প্লান্ট। হুইচ ওয়ান ইজ, এখানে কিন্তু দেখো এই প্রশ্নগুলোতে বিভ্রান্ত হয়ে অনেকেই ভুল করে আসি। দেখতে হবে স্যালাইন লাভিং আর স্যালাইন টলারেন্ট ভ্যারাইটি। হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট ইল ভ্যারাইটি অফ অনিয়ন অন দ্য মার্কেট। হ্যাঁ, কোন জাতগুলো তোমার মানে বেস্ট পারফরমেন্স, এটাও জানতে হবে। এক একটা ফসলের একটা ইয়ে, তো তোমার এটা হয়তো বা নিচে অ্যান্সার ছিল, এখানে চারটা ছিল, তো চারটা থেকে তোমাকে বেস্টটা সিলেক্ট করতে হতো। হাউ মেনি ম্যাক্রো এন্ড মাইক্রোনিউট্রিয়েন্টস আর রিকোয়ার্ড ফর এ টেরিস্ট্রিয়াল প্লান্ট, মানে মাইক্রোনিউট্রিয়েন্ট কয়টা দরকার, মাইক্রোনিউট্রিয়েন্ট কয়টা দরকার। এই প্রসঙ্গে তো তোমাদেরকে ওই গত ক্লাসে একজনকে প্রশ্ন করছিলাম, বেনিফিশিয়াল নিউট্রিয়েন্ট কি, ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি, মাইক্রোনিউট্রিয়েন্ট কি, সংজ্ঞাগুলো তোমরা দেখে রাখবা। ম্যাক্রো হচ্ছে যেটা বেশি পরিমাণে লাগে, মাইক্রো হচ্ছে যেটা কম পরিমাণে লাগে। প্রসঙ্গ হচ্ছে, কেউ কি বলতে পারবা, তোমাকে প্রশ্ন যদি বলি যে ম্যাক্রো কত পরিমাণে লাগে আর মাইক্রো কত পরিমাণে লাগে? বেশি কম তো কোনো কথা নাই। তুমি আমার চেয়ে সুন্দর, কতটুকু সুন্দর? তুমি আমার চেয়ে কালো, কতটুকু কালো? তাহলে তোমাকে বলতে হবে যে ম্যাক্রো মানে এতটুকু, এত পর্যন্ত আমার ম্যাক্রো লাগে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো, কে বলতে চাও? 1000, ম্যাক্রো 1000 ppm এর বেশি আর মাইক্রো 1000 ppm এর কম। মাইক্রোটা 100 ppm এর কম, মানে এই জায়গাটা একটু গ্যাপ আছে। হ্যাঁ, তোমরা একটু দেখো তো অ্যান্সারটা ঠিক আছে কিনা, রিফা। 1000 ppm এর বেশি ম্যাক্রো, আর মাইক্রো হচ্ছে 100 ppm এর কম। মাঝখানে কোনো ইয়ে নাই, এটা আমার কাছে একটু কনফিউজড। আচ্ছা, তো যাই হোক, থ্যাংক ইউ, এটা অ্যান্সার হয়েছে। হুইচ কোকোনাট ভ্যারাইটি প্রডিউস কোকোনাট উইদিন 36, মানে এটা একটা, শুনো সবসময় কিছু পলিটিক্যাল কোশ্চেন থাকে। যেমন ধরো, এখন তোমরা আমি তোমাদেরকে যদিও অন রেকর্ডে কথা বলতেছি, তবুও তোমাদেরকে একটু বলে রাখি, পলিটিক্যাল কোশ্চেন হবেই। তোমার যখন যে সরকার থাকে, যেমন এখন তুমি যদি ফিউচারে পরীক্ষা দিতে যাও, খাল খনন নিয়ে 2-4টা প্রশ্ন হবে। খাল খনন কবে শুরু হয়েছিল, কোন খাল বাংলাদেশের খুব বড় খাল, বা পানামা খালকে কিন্তু পৃথিবীর কোন মানে গ্র্যান্ড খাল, বা এই জাতীয় যত যত প্রশ্ন আছে সব পড়ে রাখবা। এখন বিএনপির কিছু সরি, মানে বর্তমান সরকারের যে মানে যে দল, যেহেতু বর্তমান সরকার যে দলে ক্ষমতায় আছে, সেই দলের কিছু কোশ্চেন আছে। যেমন নিম গাছ, এখন তোমার যদি সাইন্টিফিক নেম নিম গাছ তুমি না জানো, এটা এই সময়ের জন্য একটা অপরাধ। কারণ নিম গাছ হচ্ছে বিএনপির একটা ব্যাপক একটা জনপ্রিয় একটা ইয়ে, নিম গাছ লাগানোর কর্মসূচি। জিয়াউর রহমান ইয়েতে সৌদি আরবেও নিম গাছ লাগাই আসছিল। তো এই জাতীয় গাছ, এই জাতীয় মানে ইয়েগুলো আমাদেরকে পড়ে রাখতে হবে। তো ওই যে মাঝখানে কিছু তোমার মানে আগের সরকার কিছু গাছের প্রতি, কিছু ইয়ের প্রতি এম্পাসিস দিছিল, সেটা তখন এরকম হয়েছিল যে তোমরা হয়তো বা নাম শুনছো ভিয়েতনামি নারিকেল, বা তোমার আরো কিছু এরকম জাতের নাম শুনছো। সো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। আপেল কুল আমাদের ইয়ে স্যারের, বাউকুল হচ্ছে রহিম স্যার ডেভেলপ করছিল, স্বাধীনতা পুরস্কার পাইলো এবার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আহ, উম, কৃষিতে স্বাধীনতা পুরস্কার কে পাইছে, নাম, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পড়ে রাখবা। হুইচ স্যাপলিং ইজ গুড ফর প্লান্টেশন, এগুলো তোমার নিচে ইয়ে আসে যে তোমার উম, কোন স্যাপলিং, স্যাপলিং মানে চারা, বড় বৃক্ষের চারাকে বলা হয় স্যাপলিং, আম গাছের চারাকে বলা হয় স্যাপলিং। তো ওটার মধ্যে তোমার স্যাপলিংটা হইতে হবে তোমার রোগ মুক্ত, তারপরে হইতেছে তোমার এটা তোমার স্ট্রেট হইতে হয়, তারপরে হইতে হয় যে হেলদি হইতে হয়, এরকম কিছু বৈশিষ্ট্য তোমার জানতে হবে। হুইচ ডিস্ট্রিক্ট ইজ প্রডিউস সুখসাগর অনিয়ন ইন বাংলাদেশ, বাংলাদেশে কোন কোন জায়গায় এখানে অনিয়ন নিয়ে প্রশ্ন বেশি হচ্ছে। এট প্রেজেন্ট টোটাল কাল্টিভেবল ল্যান্ড ইন বাংলাদেশ, এই যে তোমাদেরকে বলছিলাম যে আমাদেরকে এগ্রিকালচারাল কিছু জেনারেল নলেজও আসে, আমি এটা তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, যে বাংলাদেশে তোমার ধান উৎপাদনে কত, গম উৎপাদনে কত, তারপরে বাংলাদেশে এই বছর সর্বশেষ ধানের উৎপাদন কত হয়েছে, বাংলাদেশে কি পরিমাণ ল্যান্ড আছে, কত পার্সেন্ট তোমার কাল্টিভেবল ল্যান্ড আছে, নন কাল্টিভেবল ল্যান্ড, কালচারাল ফেলো ল্যান্ড, কতটুকু ফেলো ল্যান্ড, পতিত জমি আছে, এগুলো ডাইরেক্ট মুখস্থ করতে হবে, স্ট্যাটিস্টিক্স।
হুইচ ওয়ান ইজ দ্য এইচওয়াইভি অফ আউশ রাইস? এই যে এরকম আসছে, নিচের কোন জাতটি আউশের ভ্যারাইটি? বেস্ট রিপ্লেসমেন্ট অফ বিধান 28, ওই যে বলছিলাম 88, এটা হচ্ছে বেস্ট রিপ্লেসমেন্ট। ওয়াটার কনজাম্পশন পার কিলো এইচওয়াইভি রাইস, এই যে কেবলই বলছিলাম যে প্রতি 1 কেজি ধান উৎপাদন করতে কতটুকু তোমার পানি লাগে। তো এটা আমি কিন্তু কোথাও কোথাও 2500 লিটার পাইছি, কোথাও 3000 লিটার পাইছি, এবং প্রি আধুনিক ধানের চাষ বইতে 1800 লিটার লেখা আছে। ফটো ইনসেনসিটিভ ভ্যারাইটি অফ জুট, এই কিছু জাতের নাম আসে জুটের বা ধানের, যে কোনটা ফটো ইনসেনসিটিভ ভ্যারাইটি। ফটো সেনসিটিভ ভ্যারাইটি যেগুলো, সেগুলো হচ্ছে তোমার মানে সব সিজনে লাগানো যায় না। ফটো ইনসেনসিটিভ যেটা, সেটা যে কোনো সব সব সিজনে এটাকে লাগানো যায়। হোয়াট ইজ ক্রপিং ইন্টেন্সিটি? অলরেডি এই কোশ্চেন, ফার্স্ট কোশ্চেনটাই ছিল, বর্তমানে বাংলাদেশে ক্রপিং ইন্টেন্সিটি কত? তো ক্রপিং ইন্টেন্সিটিতে তোমরা মানে প্রতি বছরের যে সর্বশেষ লেটেস্ট যে ইনফরমেশনটা, এই বছর মনে হয় ক্রপিং ইন্টেন্সিটি কত আছে, 194 না 205 এরকম মনে হয় ফিগারটা। কেউ কি আমাকে ক্লিয়ার করবে? 198, শিওর না। ওকে, 198। আর এটা যেটা লেটেস্ট সেটা জেনে যাবা। আচ্ছা, তোমরা কিন্তু পরীক্ষার কিন্তু তোমরা তথ্যসূত্র উল্লেখ করে দিবা, রিটেন পরীক্ষা তো, এটা তো এমসিকিউ না। তুমি লিখে দিবা আহ, তথ্যসূত্র ডিএই 2026, অথবা কৃষি মন্ত্রণালয় 2022, অথবা হচ্ছে যে তোমার কৃষি ডায়েরি 2021, এরকম মানে মেনশন করে দিবা, তাইলে তোমার অ্যান্সারটা পিওর হবে আর কি। এটা পার্ট পার্ট রিলেটেড প্রশ্ন। ফটো পিরিয়ড অফ জুট, জুটের ফটো পিরিয়ড কত? সায়েন্টিস্ট ফেমাস ফর জুট রিসার্চ, তোমরা জানো যে মকসুদুল আলম, সে পাইছিল যে পাটের জিনোম সিকোয়েন্সিং করছে। আচ্ছা, এই সেকশনটা শেষ হয়ে গেলেও আমরা পরের সেকশনে আরো 20 মিনিট ক্লাস নিব, প্লিজ একটু সবাই থাকবে। রাত যদিও অনেক হয়েছে, কিন্তু আমরা একটু ক্লাস করতে চাই আজকে। হোয়াট ইজ সিড জার্মিনেশন? সিড জার্মিনেশনের সংজ্ঞা আসে, প্রসেস আসে। এটা তোমার এরকম বড় প্রশ্ন রিসেন্টলি আসে না, আগে আসতো, তবে এখনো আসে, তোমরা পড়ে রাখবা। জার্মিনেশনের, সিডের ক্ষেত্রে জার্মিনেশনটা খুবই মানে একটা, সিডে তো অনেক টপিক আছে, সিড পিউরিটি, সিড ভিগর, সিড কি বলে ডরমেন্সি, এইখানের মধ্যে সিড জার্মিনেশনটা খুব ফ্রিকোয়েন্টলি আসে, এবং জার্মিনেশনের ফ্যাক্টর গুলো কি, তারপরে তোমার কিভাবে শুরু হয়, সংখ্যাগুলো দেখে রাখতে হবে। জার্মিনেশন কি, ভিগর কি, ভায়াবিলিটি কি। তো ভিগর ভায়াবিলিটি পার্থক্যটা আসে। প্লাউপেন কি তোমরা জানো? একটা জমিতে তোমার কন্টিনিউয়াস ধান লাগাইতে লাগাইতে জমির 6 ইঞ্চির নিচে দেখা যায় তোমার একটা শক্ত লেয়ার তৈরি হয়ে যায়, ওটাকে বলে কর্ষণ স্তর, প্লাউপেন। তো 6 ইঞ্চি নিচে পাওয়া যায় এটা। হোয়াট ইজ ফার্মিং সিস্টেম, হাউ ইট ডেভেলপ? ফার্মিং সিস্টেম মানে একটা, আমরা যে তোমার এই যে এগ্রি সিলভিকালচার, এগ্রি পেস্টোরাল, এগুলো বিভিন্ন ফার্মিং সিস্টেম আছে। ক্লাস শেষ হয়ে গেলে আবার জয়েন করবা প্লিজ, হ্যাঁ? কি হয়েছে?